তালতলার লম্বা নারকেল গাছগুলো বাতাসের ধাক্কায় একটু পরপর কেঁপে কেঁপে উঠছে। এমনভাবে তুলছে যে দেখলেই ভয় পেতে হচ্ছে। এই বুঝি গাছগুলো ভেঙে মাথার ওপর পড়ে। পাতাগুলো ছুরি হয়ে দিক বিদিক ছুটছে হাওয়ায়। পথঘাট ফাঁকা, কেবল ভেজা পাতা আর ভাঙা ডাল উড়ে যাওয়ার শব্দে বোঝা যায় বড় ঝড়টা খুবই কাছে। রাস্তার দুই ধারের দোকান ঘরগুলোর টিন কাঁপছে অস্থির বেগে। কানের মধ্যে যন্ত্রণা সৃষ্টি করছে হুইসেল তোলা ঠান্ডা হাওয়া। দূরের আকাশে বিদ্যুৎ ক্ষণিকের জন্য চোখ মেলে তাকিয়ে আবার মিলিয়ে যাচ্ছে, যেন সতর্কবার্তা দিয়ে চলেছে সে অবিরত। তাফসির এতক্ষণ চুপচাপ বেলির কবজি চেপে ধরে হাঁটছিল। তার লম্বা কদমের সাথে পাড়া বেলির সাধ্যি নয়, এ কারণে রয়ে শুয়ে হাঁটছে। আর চোখে বারবার তাকাচ্ছেও পাশের ছোটোখাটো মানুষটার মুখের দিকে। শীতে ঠক ঠক করে কাঁপছিল বেলি। ঘুমটা নামিয়ে আঁচলটা চাদরের মতো পেঁচিয়ে রাখো, শীত কম লাগবে। তাফসির গম্ভীর গলায় বলতেই বেলি তাই করে দ্রুত। তবে মেয়েটার মুখে কোনো শীত গরম নেই দেখে ঠোঁটের কোণে তীর্যক হাসি ফোটে তাফসিরে। কণ্ঠে বড্ড হেয়ালের সুর টেনে বলে, কী বেলি, বড্ড মন খারাপ হলো? তোমাকে বন্যার পানিতে ডুবিয়ে মারতে নিয়ে যাচ্ছি তাই? আরে ভয় পেও না, স্বামীর সাথে মরে যাওয়া সৌভাগ্যের ব্যাপার। তাফসির হাসছিল ঠোঁট চেপে। ভীতু মেয়েটিকে ভয় দেখিয়ে কেন জানি আনন্দ পাচ্ছে সে। অবশ্যই বেলি ভয় পেয়েছে কি না তা তার মুখ দেখে বোঝা যাচ্ছে না। ওর নির্লিপ্ত মুখ চোখ। তাফসির গলা খাকেরি দেয় এবার। বলে চলে, আরে সত্যি কথা, স্বামী স্ত্রী একসাথে মরা ভালো ব্যাপার। এর পেছনে কিছু যুক্তি দেখাই তোমাকে। আমি আগে মরে গেলে তুমি বিধবা হবে, তোমার গতি কী হবে তখন ভেবে দেখেছ? না বলছি না যে তুমি বানের জলে ভেসে যাবে, চেহারা সুরত ভালো আছে, কেউ না কেউ পছন্দ করে ফেলবে, কিন্তু তুমি ছোট মানুষ, এত ধৈর্য ধরতে পারবে না, ভুগবে বেশি। আর তুমি আগে মরে গেলে আমাকে আরেকটা বিয়ে করতে হবে। এক বিয়েতে আমার 3 লাখ খরচা হয়েছে বেলি, এত বিয়েতে কত খরচ হবে? এই যে বড্ড ঝামেলা। তো এটাই ভালো হবে যে আমরা যদি একসাথে মরে যাই, তোমাকে বৈধব্যের জীবন পেতে হবে না, আমাকেও আবার বউ খুঁজতে হবে না। ইদানিং আমার ভালো পাত্রী দূরবীন দিয়ে খুঁজে বের করতে হয় বেলি। দু একটা পেয়ে গেলেও তারা আবার তাদের বাড়ির বোবা মেয়েটাকে গছিয়ে দেয় লুকিয়ে ছুপিয়ে। বেলি দাঁড়িয়ে পড়ল ওর কথা শুনে। চোখ তুলে এক ধ্যানে দেখল মানুষটাকে। লোকটার উদ্ভট ধরনের মজা করার স্বভাবটা ওর গা সওয়া হলেও এবারে চোখ দুটো টলটলে হলো কষ্টে। ও জানে মানুষটা তাকে ভালোবাসে, ও সেটা টেরও পায়। এতদিনে বেশ বুদ্ধিশুদ্ধি হয়েছে বেলির। কোনটা যৌনতার চাহিদা আর কোনটা প্রেম দরদের তাও বোঝে। কিন্তু মাঝে মাঝে অতীত ধরে টান না দিলেই কি নয়? হ্যাঁ, বেলিকে তাফসিরের ঘাড়ে গুছিয়ে দেওয়া হয়েছে ষড়যন্ত্র করে, তো সেটা নিয়ে আজীবন কথা শোনাবে এলো। তাহলে কাছে আসে কেন বেলি? কেন ভালোবাসার ভঙ্গিমা করে হাব ভাবে? বেলি যদি হয় বউ কম এক ষড়যন্ত্র বেশি, তো বেলিকে পায়ে ঠেলে রাখে না কেন? কেন কঞ্চ থেকে ছানার লাড্ডু কিনে এনে রোজ আদর করে খাওয়ায় বেলিকে? বেলির খুব বলতে ইচ্ছে করে অভিমানে, আমাকে তবে ফেরত দিয়ে আসুন, বিয়েটা নিয়ে এত আফসোস থাকে যদি বুকে। যেভাবে ঘরে তুলেছেন একদম সেভাবে রেখে আসুন। এতদিন সংসার করে আমার রাতের ঘুম নষ্ট করে দিনের বেলা রোজ রোজ পুরোনো কাসুন্দি ঘেটে পুন পুন করবেন, তা হবে না। এই বেলির দাম আছে। তবে সাহস পায় না এসব বলার। মানুষটা যে স্বৈরাচারী, নিজে যত পারবে ভোগাবে বেলিকে, বলবে যা মন চায় তা, বিপরীতে দেখতে পারে না কোনো বেয়াদবি। তাফসির দাঁড়িয়ে বেলির বেজার মুখটা লক্ষ্য করে বলে, আরে মুখটা এমন কেন, ভয় হচ্ছে? কিচ্ছু হবে না বোকা, আমি গিয়ে ছাদের ঘর খুলে বিছানা পাতবো ওখানে। বন্যার পানি উঠবে না ছাদে, বরং ঘুমটা ভালো হবে বাড়িতে, দেখো। ওখানে ওই শেল্টারে গণহারে শুতে হতো। তাফসিরের বউ আর 5টা মহিলার সাথে কাতার দিয়ে শুয়ে আছে। গায়ের কাপড় আলগা হয়ে আশেপাশে সরে যাচ্ছে। দৃশ্যটা ভাবতেই তো গা কেমন করে উঠছে আমার। এজন্য রাখিনি আমি তোমাকে ওখানে। আরে বাবা, ভালো বিছানা করে দেবো ছাদে, এত ভয় পাওয়ার কিছু নেই। বলতে বলতে মুখ বিকৃত করলো তাফসির। আশেপাশে বিদ্যুৎ চমকাতে শুরু করেছে তখন। বেলির হাতটা আরও শক্ত করে ধরে তাফসির তাড়াহুড়ো লাগিয়ে বলে, এই সেরেছে, শিগগিরই পাচালো বেলি। তালতলার সীমানা পেরিয়ে তাফসিরদের এক একরের বিরাট এক ক্ষেতের জমি আছে। একপাশে সরু মেটে রাস্তা এবং তার পাশেই কিছু বসতি। ওখানে থাকে 2 পরিবার। মক্তার বাড়ির তোফাজ্জলের চায়ের দোকান আছে গঞ্জে। তোফাজ্জল ঘর থেকে বেরিয়ে টর্চ তুলে রাস্তায় আলো ফেলে হাঁক ছাড়ল, কে যায় এখান দিয়ে, কে যায়?
এখান দিয়ে তাফসির হাওলাদার যায়, তোর সমস্যা কি? তোফাজ্জল ঘরের বারান্দা ছেড়ে উঠানে নেমে। উদ্বিগ্ন তার গলা। ও তাফসির ভাই, ভাই একটু এখানে আসবা? গরুটা দুপুর থেকে আটকা পড়েছে নালায়, ছোটাতে পারছি না, খামি দিয়ে আছে, এভাবে থাকলে মারা যাবে, একটু এসে তুলতে সাহায্য করো। সারাদিন কই ছিলি? গরু দুপুরে শেল্টারে নিসনি কেন? আরে আমার শাশুড়ি মরল না, আমি ছিলাম তো ওই গায়ে। শামসুকে বলেছিলাম গরু কেন্দ্রে নিতে, ও নেয়নি। একটু এসে সাহায্য করো ভাই, গাভীন গরু এটা, আমি একা পারবো না টানতে। তোমাকে শীত পড়লে আমি রোজ 1 কলস খেজুরের রস দেব। পারবো না, আমার বউ আছে সাথে, তোর গরু তুই তোল, তোর খেজুরের রস তুই খা। এমন করো না ভাই আমার, এই গরু মূল্যে লস খেয়ে যাব, গরিব মানুষ। বেলি তৎক্ষণাৎ মৃদু খামচি দিয়ে তাফসিরের কবজিতে। চিন্তিত তার মুখ, চঞ্চল হয়ে বোঝাতে চায় আপনি যান। তাফসির আলো ফেলে বেলের মুখ দেখে, ধীরে ধীরে বলে আচ্ছা যাচ্ছি, তবে এখানে দাঁড়িয়ে থাকো টর্চ নিয়ে, ভুলেও ওপাশে যাবেন। ওই তোফাইলটা স্বভাব চোট্টা, চোট্টা চেনো? বেলি মাথা নাড়ে, সে চেনে না। তাফসির বলে মেয়েদের দিকে খারাপ নজরে তাকায় যে ওগুলা। তোফাইল অমন, এখানে দাঁড়িয়ে থাকবে, নাচতে নাচতে ওপাশে গেলে ঠ্যাং ভাঙবো আমি তোমার। আমি বারণ করার পরেও লাফালে চর মারবো সত্যি সত্যি, গাল খুলে নিচে পড়ে যাবে। বেলিকে মুক্তার বাড়ি দরজার এক পাশে দাঁড় করিয়ে দিয়ে তাপসির ভেতরের দিকে এগিয়ে যায় লম্বা লম্বা পা ফেলে। বেলি ঠক ঠক করে কাঁপছে, বাতাস থেমে থেমে বাড়ে। আবহাওয়ার এমন পাগলামি বিগত কয়েক বন্যায় ধরা পড়েনি। ভয় বাড়ে বেলি। মানুষটার সাথে মরতে তার আপত্তি নেই, কিন্তু বিয়ের মাত্র কদিন হয়েছে, এর মাঝে মরে যাবে? আর কদিন সংসার হলে বেশ হতো, অন্তত স্বামীর হাতে গঞ্জের সব পদের ছানার লাড্ডু খেয়ে মরতে পারলে ভালো হতো। দিক বিদিক নাড়িয়ে বাতাস ছুটছে, ক্রমে ক্রমে বাজছে হাওয়ার তুখর হুইসেল। যখন যখন বাতাস এসে ধাক্কা মারে, একপাশে নুয়ে যেতে হয় বেলিকে। প্রকট ভয় বাঁধে বুকে। ও চিন্তিত মুখে বারবার তাকায় মুক্তার বাড়ির দরজায়। মানুষটার হেরে গলায় হাঁক ডাক শোনা যাচ্ছে ওখানে। এটা তোর কেমন গরু তোফাইল? কথা শোনে না কেন? সুইসাইডাল গরু নাকি? মরতে চাই কেন? তোর বইয়ের মতো এটাকেও ধরে মানিস নাকি? তোকে তো সহ্যই করতে পারছে না দেখতেছি। আরে গরু এদিকে আয়, তোর মরার সময় হয়নি এখন, আত্মহত্যা মহাপাপ। আয় আহাম্মক। এই আহাম্মকের স্ত্রীবাচক নাম কি? এ বলত তোফাইল, সারা জীবন বলদামি ছাড়া আর কী করলি? না তোর বউ কথা শুনে, না তোর গরু কথা শুনে, তুই তো গুড ফর নাথিং রে। আরে এই গরু কথা শোনে না কেন? প্রেগনেন্ট না হলে সত্যি সত্যি চড় মেরে দিতাম এটাকে আমি। একটু থামে হাঁক ডাক, পরপর আবার মুখ ছোটে জনাবে। তোফাজ্জলকে বলে, তোর বউ শুনেছি ঘন ঘন বাপির বাড়ি যায়, তোর সাথে মারামারি করে, ভাইজান আর চেয়ারম্যান সালিশি করে দেয়। আচ্ছা, তুই বউয়ের হাতে পীরের বাড়ি খাস? ছ্যা, কী অপদার্থ, বউকে রোজ রোজ মেরে ভোতা বিলাই করে দিয়েছিস। তাই এখন এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন দেখাচ্ছে। মেয়ে মানুষকে শাসন করতে হয় বুদ্ধি দিয়ে, যাতে স্বামীর চোখ দেখিয়ে ভয় পায়, যাতে গায়ে হাত তোলার প্রয়োজন না পড়ে। মুখে সারাদিন বলবে একটা চড় মারবো, তবে ওই চোরটা ভুলেও মারা যাবে না। বাঙালি মেয়েদের ধাতটা অন্যরকম করে গড়ে তুলেছে আল্লাহ। আর কথা খোঁটা ঝাড়ি শুনতে পারে, কিন্তু হাতে চটটা মেরে দিলে সব গোল্লায় যাবে। সংসারের মাথায় দেবে লাথি। এই অকাজ করতে হয় না রে বোকা। যেখানে যাবে সেখানে গিয়ে চিল্লাপাল্লা শুরু করে দেবে এই লোক। সংসার বিশেষজ্ঞ তাফসির হাওলাদার বউ শাসনের পাঠ পড়াচ্ছে আরেকজনকে। বেলে হাসতে চায়নি, কিন্তু ওর প্রচণ্ড হাসি পাচ্ছে এসব কথা শুনে। এদিকে বাতাসের বেগ বেড়ে তুফান হয়েছে আবহাওয়া। নির্বিঘ্নে দাঁড়িয়ে থাকা দেয়। নিজেকে সামলাতে বেলি কিছু একটা ধরে দাঁড়াতে চাইল শক্ত হয়ে। আশেপাশে চোখ বুলিয়ে একটা চিকন সুপারি গাছ ব্যতীত আর কিছুই নজরে পড়ল না। বাঁচতে গিয়ে ওটাতেই ধরল 2 হাতে। কিন্তু একটা অঘটন ঘটল তক্ষুনি। সুপারি গাছের ডিসেন্টিনার তারের সংযোগ ছিল, বেলি জানত না এটা। মেহগনি গাছ পড়ে বিকেলে সেই তার ছিঁড়েছে, তাই সুপারি গাছটা ছিল বিদ্যুতায়িত। ছুঁতে মেয়েটার হাড় কাঁপিয়ে এক প্রকট ঝটকা মেরে দিল। পুরোপুরি কাত হয়ে পড়ল বেলি। সৌভাগ্য ছিল এটাই যে বিদ্যুৎ খুবই কম ভোল্টেজের ছিল। তবে আতঙ্কিত বেলি না সইতে পারল ওই আঘাত, না বুঝতে পারল ওর সাথে কী হলো, না দিতে পারল এক জোরালো চিৎকার। কেবল লাফাতে লাফাতে যখন পিছিয়ে যাচ্ছিল, হাত থেকে আচমকা টর্চটাও পড়ে গিয়ে গড়িয়ে চলে গেল রাস্তার ওপাশে। আর বেলি পায়ের তলা সামলাতে না পেরে খাড়া রাস্তার ঢালে 3 বার উষ্টা খেয়ে পড়ল
গিয়ে পাশের কাদা ডোবায়। খালের সাথে সংযোগ ছিল বিধায় এ ডোবায় পানি জমেনি। আজ সারাদিনে কেবল রয়েছে কোমর সমান কাদা। বেলি ওই কাদায় গেঁথে গিয়েছে কোমর অবধি। 3-4 মিনিটেও সচেতন হয়ে বুঝতে পারল না ওর সাথে কী ঘটছে। কেবল বুকে হাত চেপে দম ছাড়ছে ঘন ঘন। ওই পাশে আরও জোরালো হয় তাফসিরের বজ্রকণ্ঠ। এই বলো তোফাইলের বলতি গুরু, আম টেলিং ইউ ফর দ্য লাস্ট টাইম, উঠে আয়। আরে সত্যি চড় মারতে হবে তো দেখছি এটাকে। গুরু সম্ভবত তাফসির হাওলাদারের ধমকে খুবই ভয় পেয়েছে এইবার টানতেই উঠে এলো ডাঙায়। তাফসির তড়িঘড়ি করে দড়িটা তোফাইলের হাতে ধরিয়ে দিতে তোফাইল বলল, ভাই ভাবিকে কোথায় দাঁড় করে আইলা? নিয়ে আসো ভেতরে, চা বানাই খাওয়াই তোমাগো। তোর চা তুই খা বলত, আমার বউ চা খায় না। ফাও ফাও গালি দিতেছো কেন ভাই? এই শর্ত। তাফসির ছুটতে ছুটতে এলো দরজায়। প্রশস্ত কপালে ঘামের ফোঁটা জমেছে ক্রমে ক্রমে। বৃষ্টির ঝিরি ঝিরি ছাট নামতে শুরু করেছে আবার। বড্ড বেশি দেরি করেছে সে। বেলি চারপাশে কোথাও নেই। পড়ে থাকা টর্চটা সে কখন নিভে আছে। তাফসির ফোনের আলো জেলে আশেপাশে তাকিয়ে আহাম্মক বনে যায় পুরোপুরি। মেয়েটা গেল কোথায়? বেলি, খুব জোরে ডাকটা দিল তাফসির। তখন বৃষ্টির সাথে বাতাস ছুটছে আবার। দাঁড়িয়ে থাকতে হিমশিম খাচ্ছে দেখে তাফসির সামনে আগায়। এই বেলি, কোথায় গেলে? বেলি ডোবাতেই চুপ করে আছে। কাদার মধ্যে এমনভাবে গেঁথে গেছে যে তার পলকা শরীরে সাধ্য নেই কোমর তুলে উঠে আসার। তারপরও শাড়িটা পেঁচিয়ে গিয়েছে বেকায়দায়। তাফসির গলা ছেড়ে আরেকবার চেঁচায়, ওরে বেলি, তুমি দেখছি একটা চড় খাবে সত্যি সত্যি এবার। কত বড় সাহস আমাকে না বলে চলে যায় এই মেয়ে। বললাম চুপ করে দাঁড়াও। আশ্চর্য এই মেয়ে, সাড়া দেয় না। এটুকু বলেই থামল তাফসির। অতি ব্যস্ত হয়ে নিজেকে শুধরে নিল। বেলি, ডু ইউ হেয়ার মি? সামনে গেলে নাকি? টর্চ কই? আরে মাঝে কোথায় গেল লাফিয়ে? বেলি পাথর হয়ে জমেছিল এতক্ষণ। এবার বেলির চোখ বেয়ে দর দর করে পানি ছুড়ল। কান্নায় শব্দ হলো না, কেবল পাতলা শরীরটা কাঁপতে লাগলো ফোপানোর তোড়ে। তাফসির কতক্ষণ ছোটাছুটি করে যখন একবার থামলো, দেখলো তার পায়ের নিচে টর্চটা পড়ে আছে। তাফসিরের নজরে পড়ে ওটা। হাতে তুলে হতভম্ব হয়ে আবার চক্কর কাটে চারপাশে। আলো ফেলে দিক বিদিক। গলাটা এবার একটু কাঁপলো বোধ হয় পুরুষটার। ও বেলি, কই তুমি? কই গো? আমি এখানে। আমি তো যেতে চাইনি, তুমি পাঠিয়েছ গরু উঠাতে। ও বেলি। মোবাইলের আলো পড়ে ডোবায় পড়ে থাকা বেলের গলার সোনার চেনটা চিকচিক করে উঠতেই তাপসির উদ্ভ্রান্ত নজর স্থির হলো ওদিকটায়। কপালের ভাঁজ আরও গাঢ় হয়ে এলো। ওর পা দুটো স্থির হলো। কিছুক্ষণ ফেল করে চেয়ে থেকে এগিয়ে গেল সামনে। চোখ জোড়া গোল করে রেখে বলল, হোয়াটস গোয়িং অন? তুমি এখানে কেন? বেলি মাথা নুয়ে রেখেছে, নিরুত্তর সে। দম টানে তাফসির। কী হলো? জেনে ধরেছে তোমাকে? বেলি এবারও নির্লিপ্ত। ফোনটা বেশ শব্দ করে বাজতে শুরু করলো। অজ্ঞতা মোহাচ্ছন্ন ঘোরের লাগাম টানতে হলো সম্মুখে। হতচকিত হয়ে ঠোঁট মুছল নিজের। এদিকেও সচেতন হতেই ব্যতিব্যস্ত হয়ে নিজেকে সৌম্যের থেকে ছড়িয়ে নেয় ত্রপা। পাগল পাগল চঞ্চলতা চোখ মুখে। শ্বাস ফেলছে ধীরে ধীরে। কল করেছে ফিরোজ। ত্রপার মনটা একটুও চাইল না কলটা রিসিভ করতে, তবুও করল। ওপাশে উৎকণ্ঠায় ডুবে যাওয়া গলা ফিরোজের। ত্রপা, ঠিক আছিস? জামাই কোথায়? ত্রপা ঘুরে সৌম্যের মুখ দেখে। বুকে হাত বেঁধে চুপচাপ ত্রপার মুখের দিকে তাকিয়ে আছে সে। ত্রপা চোখ নামায় ওই মুখ থেকে। সে আছে আমার কাছে, এ বাড়িতে এসেছে। তোমরা ঠিক আছো? হ্যাঁ ঠিক আছি। বাকি সবাই কেমন আছে? কোথায় আছে? সবাই শেল্টারে। আর কিছু বলবে? সাবধানে থাকিস। জি অবশ্যই, চিন্তা করো না, সাবধানে থাকার আমার অভ্যাস আছে। ফোনের ওপাশে ফিরোজের দ্বিতীয় স্ত্রী রাজিয়ার গলা শোনা যাচ্ছে। রিগিমিগি দিয়ে হয়তো ফিরোজকেই ডাকছে। কই পার্থর বাবা? কার সাথে আছো? কার সাথে কথা বলো? ত্রপা নাকি? মাঝে মাঝে মেজাজটা ধাপ করে উঠে যায় ত্রপার। ভদ্রমহিলার নাকি সুর শুনলে। যদিও ত্রপা সরাসরি কখনো তার সাথে বেয়াদবি করেনি, সামনাসামনি দেখা হলে কথাও বলে বেশ, কিন্তু মাঝে মাঝে ঘৃণায় বিষিয়ে যায় মুখটা। দম বন্ধ হয়ে আসে রাগে। ত্রপা কল কেটে ফোন রেখে দেয় চুপচাপ। কাদা পায়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। সৌম্য আবার গিয়ে পেছন থেকে আগলে ধরে ওকে। জানতে চায়, আমার শ্বশুর? কেন কল করলেন? পিতার দায়িত্ব পালন করলেন সারাদিন পরে। যেমন তুমি স্বামীর দায়িত্ব পালন করতে এসেছো। তাচ্ছিল্য নিয়ে হাসে ত্রপা। সৌম্য বাড়তি কিছু আর জানতে না চেয়ে আবার চুমু খেলো একটা।
অভিমানিনীর রাগ কমাতে তুমুল প্রচেষ্টা চলছে, তবে ত্রপা পাত্তা দিল না। ও সরে গেল চুপচাপ, যদিও বুকের ধুকপুকানি চলমান। কি হয়েছে, কিভাবে হয়েছে, কি হতে চলেছে, তার বিভ্রম এখন আচ্ছন্ন মাথাটা। ওর লজ্জায় শেষ। একই হাল ওপাশের মানুষটার। সম্মা শ্বাস ফেলে এতক্ষণে সচেতন হয়ে জানতে চায়, হোয়াট, এই ভয় পেয়েছো নাকি? সো সরি ত্রপা, বাট আই এম ইউর হাজব্যান্ড। কিন্তু এখন অ্যান্ড ইটস মাই রাইট টু কিস। ত্রপা থমকালো। ছেলেটা আহাম্মক নাকি অন্য কিছু ত্রপা বুঝতে পারছে না। ও ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে মুখটায়। ওর শুধু শুধু রাগ ওঠে না এই ছেলের ওপর, এটা সে আবার বুঝল। ত্রপার রাগ বাড়িয়ে দিয়ে সৌম্য আবার বলল, সরি, যদি আমি অনেক বেশি রুড হয়ে থাকি তো ভেরি সরি। কান্ট বিলিভ। সৌম্যের কথা শেষ হতেই অবিশ্বাসের সুরে ফিসফিস করলো ত্রপা। চেয়ে রইল ড্যাব ড্যাব করে। এমন ছেলে মানুষকে সে বিয়ে করেছে? এমন ছেলের কাছ থেকে সে প্রিন্সেস ট্রিটমেন্ট আশা করে? ত্রপা নিজের জীবনে ভদ্রলোক আশা করত, কিন্তু একটা চুমু খেয়ে 6 বার সরি বলা স্বামী ত্রপার চায় না। সে হাতে মুখ মুছে চুল টেনে দম ফেলে ত্রপার রাগ কমাতে চায় নিজের, তাতে দাঁত চেপে বলল, তোমাকে আমি মেডেল দেব। সৌম্যের চোখ জোড়া ঘোর বিস্ময়, অবাক হয়ে জানতে চায়, কোন কারণে? বিয়ের পর থেকে প্রতিটা মিনিটে আমার মেজাজ গরম করে রাখার জন্য। সৌম্যের গলায় ব্যাকুল, আবার কী নিয়ে হলো গরম? আরে এত মেজাজ কই থাকে তোমার? উৎপত্তি স্থল কোথায়? ভীত হয়েছে সৌম্য। ত্রপা জবাব দেয় না। ও ছুটে গিয়ে রান্নাঘরে ঢোকে, একটা প্লেটে বেড়ে নিতে থাকে খাবার। এই ছেলেটাকে এখন ভাত সালুন খাইয়ে ঘুম পাইয়ে রাখবে ত্রপা। আর সহ্য করা যাচ্ছে না মানুষটাকে। আর পারবে না ত্রপা কোনো মায়ের খোকন শোনা বিশ্ব ভদ্রলোককে সহ্য করতে। সংসার, আদর, বাসর আর ভালোবাসা সব কিছুর কপালে লাথি মারে ত্রপা। প্লাস্টিকের খেলনাগুলো বিশাল আকৃতির 8টা ঝুড়ি ভরে 4 তলা থেকে 3 তলায় নামানো হয়েছে। কেন্দ্রের আশ্রিত বাচ্চারা সবাই 3 তলাতে। সব কিছু স্বেচ্ছাসেবক মিলে করলেও এসবের তত্ত্বাবধানে রয়েছে মেহতাব। নাজিম হাওলাদার ওদিকে শারফান গাজীকে নিয়ে পুলিশের সাথে কেন্দ্র পরিদর্শনে ব্যস্ত। 5 গ্রামের 3000-এর অধিক লোক ঠাঁই নিয়েছে কেন্দ্রে। প্রতি বছর কম বিশৃঙ্খলা বাঁধে না দুর্যোগের সময়টিতে, তাই নিয়ম করে পুলিশ টহল হয়। তরলতা রাতে 2 চামচ খিচুড়ি খেয়ে ঝিম মেরে বসেছিল তার বেয়ানের পাশে। মেয়ে জামাইয়ের জন্য দুশ্চিন্তা হচ্ছে যদিও, তবে কল করতে লজ্জা পাচ্ছে এই সময়। ফোনটা হাতে তুলেও রেখে দিচ্ছে বারবার। সায়রা বানু তার বিয়ের গল্প শোনাচ্ছে তরলতাকে। এতক্ষণ 2 বেয়ান মিলে বিয়ের অনুষ্ঠানে পরিকল্পনা করছিল। মিনা গিয়ে তরুকে ধরল তখন। ও তরু, মেহতাব ভাইয়ের সাথে একটু 3 তলায় যাবে? উনি একা এসব বন্টন করতে পারবে না, সব স্বেচ্ছাসেবকদের হাতে দেওয়াও যায় না, ওরা বোঝে কম। মুখ চেনে খাদিম দেওয়ার বাদিক সবার। তুমি গিয়ে একটু দাঁড়িয়ে থাকো, বাচ্চাদের সামাল দাও। 4 তলায় পুরান কান্দার 9 চাচার শ্বাসকষ্ট হচ্ছে, বেশ কজন বৃদ্ধ অসুস্থ, ওদিকেও ঝামেলা হচ্ছে খুব। তরলতার মুখটা সাদা হলো, মিনমিন করে বলল, আমাকে কেন যেতে বলছো বাচ্চাদের ওখানে? আর কে আছে এখানে? রূপু বোঝে ওগুলো? বলে মিনার ঠোঁট টিপে হাসছে। তরলতা প্রচণ্ড বিরক্ত এবার। তার বিয়ানের পাশ থেকে সরে এসে ভাবিকে টেনে এক কোণে দাঁড় করিয়ে গজগজ করলো, ভাইজান এসব শয়তানি তোমাকে শিখিয়ে দিয়ে গিয়েছে তাই না? জিভ কাটে মিনা। না, কি যে বলো, আমার হাঁটুতে ব্যথা এসেছে তো তরু, তুমি একটু যাও না। আরে ওখানে গেলেই যে মেহতাব ভাইয়ের সাথে তোমার নিকাহ হয়ে যাবে এমনটা তো নয়। তরলতা কিছু সময় থম মেরে থেকে করিডোরে দাঁড়ালো। সেখানে মেহতাব দাঁড়িয়ে আছে, তার হাতেও একটা খেলনার ঝুড়ি। নরম চোখে তাকিয়ে আছে তরুর মুখের দিকে। তরু এগিয়ে গিয়ে একটু রাগ নিয়ে বলল, এই সামান্য কাজ একা করতে পারেন না, সহযোগী দরকার পড়ে। মেহতাব ভদ্রমহিলার নাকের ডগার রাগ দেখছে, জবাব দিল, আমার দরকার পড়ে। তুমি সহযোগী হতে না চাইলে এসো না, কে জোর করছে তোমায়? কোনো কিছুতে কোনো জবরদস্তি নেই তো, এত চেতার কী আছে? আমি তো কাউকে বলিনি তরুকেই পাঠান, সবাই তোমাকে ঠেললে আমার কি করার আছে? তরু বিড়বিড় করে বকে যায়, ভাইজান সীমা অতিক্রম করে ফেলছে, এরা ভাবে কি নিজেরাই সবই? এই বয়সে আমার সাথে মজা নেয়, কিছু একটা আমাকে করতেই হবে, এদের চুপ করাতে ছলাকলা শিখেছে আমার সাথে। খেলনা দেখে বাচ্চারা হুটোপুটি লাগিয়ে দিয়েছে এ তলায়, 5 গায়ের 500 মতো শিশু। স্বেচ্ছাসেবকরা লাইনে দাঁড় করে নিয়ন্ত্রণে আনতে পারছে না কাউকে। ছোটাছুটি করে এর গায়ে তো ওর গায়ে পড়ছে, হাঁকটাকে সয়লাভ সবাই। মেহতাব তরুর কথায় হাসে শব্দ করে,
বলে তুমি বিয়েতে রাজি না, তাহলে আবার পালিয়ে যাও, তাহলে চুপ হয়ে যাবে সবাই। এছাড়া এদের চুপ করাতে পারবে না বলে মনে হয়। দমল তরুলতা। কথাটা একটু অপমানিত হলো। প্রসঙ্গ সরিয়ে বলতে লাগলো, তা আপনি বিয়ে করছেনই তাই না? মৃদু বেগে মাথা ঝাঁকায় মেহতাব। হ্যাঁ, করবো বোধ হয়। তরু রাজি না হলে মেরুকে অবশ্যই করব। আমার তরফ থেকে ওভাবে জোরালো আপত্তি নেই বিয়েতে। একটা বিয়ে আমাকে করতেই হবে, সেটা তরুকে করি অথবা মেরুকে, ডাজন্ট ম্যাটার। আমার ঘরের চুলা জ্বললেই চলল। ছেলেটা সামনে দেশে এলে ওকেও বিয়ে করিয়ে দেব, বউ সমেত আবার ওই দেশে ফিরে পাঠিয়ে দেব। পাত্রে একজন ঠিক করা আছে আমার মনে মনে, সেও তোমার রক্ত, রূপু। প্রয়োজনে নাজিমের পায়ে পড়বো ওর জন্য। সাফিনার রূপু সম্ভবত একে অপরকে পছন্দও করে। আমার সন্দেহ ওরা কথাও বলে ফোনে। তরুলতা অবাক, আমাদের রূপু? ঘাড় নেড়ে হাসে মেহতাব। আমরা বাবা ছেলে কিভাবে যেন কেবল জড়িয়ে যাই তোমাদের বংশে, তাই না? চোখ নামিয়ে থতমত খায় তরু। মেহতাব বলে চলে, আর আমি এদেশেই থাকবো, এটাই পরিকল্পনা। এমনিতে একা থাকাটা বিশেষ অসুবিধারও ছিল না আগে, তবে ইদানিং রাত্রিরে বাড়িতে ফিরে বুঝতে পারছি আমার এখানে একা থাকলে আসলেই কষ্ট হচ্ছে। আফটার অল মানুষ তো, বনজন্তু তো নয়। ফজরের নামাজের সময় কেউ ডেকে দেবে এমনও তো একজন সঙ্গী লাগে জীবনে। নয়নতারা 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমাকে খুব সবক দিত। আগে তো বেনামাজি ছিলাম অনেকটা, ও শুধরেছে আমাকে। তরুলতা চুপচাপ শুনল। দক্ষিণের করিডোর থেকে দুটো বাচ্চা দৌড়ে এসে ধাক্কা দিয়ে চলে গেল হঠাৎ। ওদের ধমক দিয়ে তরুলতা স্থির হয়ে জানতে চায়, নয়নতারা ভাবি খুব ভালো মানুষ ছিল তাই না? জি, আমার দেখা সবচেয়ে সুন্দর চরিত্রের, সুন্দর আচরণের সবচেয়ে সুন্দর মনের নারী ছিল। তাকে ফেলে কিভাবে বিয়ে করবেন? মেহতাব মিনিটখানিক তরুর মুখের দিকে চেয়ে থেকে হাসল মলিন। অস্ফুটে বলল, কথার প্যাচে ফেলে আমাকে ছোট করতে চাইছ। তাকে ফেলে দিলাম বলো না, সে তো আমার কাছেই আছে। আমার ঘরের পেছনে তার দাফন হয়েছে। তরুলতা নিস্পৃহ গলায় বলে, দুজনকে কিভাবে একসাথে মেনটেন করেন? আপনারা পুরুষ বলেন তো। এই বোঝাতে চাইছেন নয়নতারাকে আপনি ভালোবাসেন, আবার যাকে বিবাহ করবেন তাকেও তো ভালোবাসা টাসা দিতে হবে। না দিয়ে তো পারবেন না। আসবে এমন ভালোবাসা যা নয়নতারাকে দিয়েছেন? পারবেন ইনসাফ করতে দুজনের সাথে? মেহতাব সাথে সাথে বলে, ফিরোজ কীভাবে মেনটেন করতো দুজনকে? তরুলতা চুপ হয়ে খানিক সময়ের জন্য পরপর বলে, ইনসাফ করতো না, আমার ভাগে কম পড়তো সবসময়। মেহতাব হাসে শুনে। ওপাশ থেকে বাচ্চারা ছুটে আসে আবার। এবার ধাক্কা দিয়ে যায় মেহতাবের গায়ে। সে খানিকটা ঝুঁকে যায় তরুলতার পাশে। তরু এক পাশে সরে গিয়ে অন্য কিছু বলার খুঁজে না পেয়ে আলাপি ভঙ্গিতে বলে, বিয়ে মানে কি আপনার কাছে ওষুধ খোঁজাখুঁজি? চুলা চালানো আর নামাজের সময় ডেকে তোলা এখন? আমি আগে যখন কিশোরী ছিলাম ভেবেছি বিয়ে মানে বুঝি দুজনের একসাথে আজীবন শান্তিতে বসবাস করা। কিশোরী থাকতে ভেবেছ এটা, এখন বুঝি ধারণা বদলেছে? তা তোমার কাছে বিয়ের মানে কি এখন? তরুলতা ছোট্ট করে শ্বাস টেনে নেয়। এখনও ওটাই, দুজন একসাথে শান্তিতে বসবাস করা। তবে এই বয়সে বিয়ে করার এখন কোনো প্রয়োজনীয়তা খুঁজে পাই না। বিয়ে ব্যাপারটাই অপ্রয়োজনীয় লাগে, বড্ড খারাপ জিনিস লাগে। শুনলে হাসবেন, তবে অহেতুক ঝুঁকি লাগে। মেহতাব বলে, বিয়ে অপ্রয়োজনীয় হতে পারে, আবার ধরো চাইলে বহু প্রয়োজন বানিয়েও নেওয়া যায়। কি প্রয়োজন বানিয়ে নেওয়া যায়? তোমার কি একটা প্রয়োজন লাগবে তাই জানতে চাইছো? তাহলে একটা বানিয়ে দিতে পারি আমি। তরুলতার চোখ নামায় আবার। হঠাৎ করে বেশ লজ্জা পেয়েছে সে। মেহতাব বলে, আমারগুলো তো জানলেই আগে। এগুলোই অন্যতম, ওষুধ খোঁজাখুঁজি, চুলা জ্বালানো, নামাজের সময় ডেকে তোলা। আমার এই কারণে বিয়ে প্রয়োজন। তোমার জন্য একটা প্রয়োজনীয়তা বানিয়ে দিই, সেটা হলো বিয়ে যে কখনোই খারাপ কিছু না। বিয়ে কোনো ঝুঁকি নয়, বরং সবসময় একটা সমাধান, একটা যাত্রার সুন্দর গন্তব্য। সেটা বুঝতে হলেও বিয়ের মতো একটা বিয়ে হওয়া প্রয়োজনীয়তা আছে জীবনে। চুপ থাকে তরুলতা। দীর্ঘ সময় চুপ থেকে বলে, আপনি দেখছি কোনোভাবে আমাকে রাজি করাতে চাইছেন। কেন চাইছেন? ওই যে বললাম, তুমি খুব ভালো ওষুধ খুঁজতে পারো তাই। তরুলতা চেয়ে আছে। মেহতাব একটু বাড়িয়ে নরম সুরে বলে, মেয়ে বিয়ে দিয়েছ, শ্বশুর ঘরে পাঠিয়ে দেবে। একটা ছেলে নেই তোমার, নতুন একটা ঠিকানা হলে মন্দ হয় না বলো? আমার মেয়ে আমাকে ছেলের মতো পালবে। ছেলে সন্তান নেই বলে আমার কোনো দুঃখও হয়নি। তরুলতার কাট জবাবে মেহতাব চোখ নামিয়ে দাঁড়িয়ে থাকে।
তরুলতা নরম হয়ে কিছু সময় পরে নরম সুরে বলে, দিনগুলো ফুরিয়ে যাচ্ছে মেহতাব ভাই। ভাইজানকে নিষেধ করেন, আমি তরু নেই, আপনিও মেহতাব নন আর। 28 বছর আগে অমন নির্বুদ্ধতা না করলে আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করতাম হয়তো এখন, কিন্তু এখন ওই দিনগুলো টেনে সামনে আনতে পারি না, ওজন ওজন লাগে। বাচ্চারা আবার ছুটে এলো কয়েকজন। এবারে ধাক্কা খেয়ে তরুলতার তাল সামলাতে না পেরে হেলে পড়লো একপাশে। বাস্তে আবার খামচে ধরল মেহতাবের বাহু। মেহতাব চুপচাপ সেই হাতের দিকে তাকিয়ে আছে তরু। মধ্যবয়সী হাতটা কাঁপছে। ভদ্রমহিলার চোখ মুখ খিচিয়ে রেখেছে। চেয়ে থাকে মেহতাব। সময় গড়িয়ে গেলে তরুলতা সেই চোখ তুলে মধ্যবয়সী পুরুষটাকে দেখল। কোনটায় ভার হলো বউ। তুতলে বলে, যত সব অপ্রয়োজনীয় কথা বলছি এখানে দাঁড়িয়ে, ছাড়েন তো, আমি যাই। মেহতাব তখনও তাকিয়ে আছে তরুর কাঁপতে থাকা হাতের দিকে। ধীরে ধীরে বলে, আমি তো তোমাকে আটকে রাখিনি, তুমি আমার জ্যাকেট খামচে ধরে রেখেছ। তরুলতার হুঁশ ফিরল। সে কি একটা বেলাজ মহিলা যে ধরে থাকবে, এটা কেমন ইঙ্গিত, বড্ড মানে লাগলো ব্যাপারটা। গলা খাকারি দিয়ে বলল, ধরেছি কেবল সাহায্যের জন্য। তো আমি কখন বললাম তুমি অন্য কিছুর জন্য ধরেছ? মেহতাব পাল্টা প্রশ্নটি করতে রাগ চাপল তরুর। আপনি কি আমার সাথে কোনো কারণে ঝগড়া লাগতে চাইছেন মেহতাব ভাই? তুমি চলে গেলে আর ঝগড়াটা হয় না, যাও। মেহতাবের তেরা জবাবেও রাগ বাড়ে তরুর। ছোটোবেলার মতো ফুলতে থাকে নাকের পাটা। যাব না, এটা আমার। বাপের দান করা জমিতে তৈরি হওয়া আশ্রয় কেন্দ্র, এটা বলতে চাইছ? তরুলতা আচমকে হেসে ওঠে খিলখিল করে। সে চির উদ্ভাসিত হাসি দেখতে দেখতে মেহতাবও কিছুক্ষণ হাসল। এবার থামল। সরাসরি একদম তরুর চোখের দিকে তাকিয়ে জানতে চায়, তরু, আমাদের গেছে যেদিন, তাকে আসলেই গেছে? তরুলতা থমকায়। মেহতাব ওর থেকে কোনো জবাবের আশা না করে হাত বাড়িয়ে তার হাতে কিছু খেলনা ধরিয়ে দিয়ে বলল, বাচ্চাদের দাও। তরু দিতে পারছে না। সে টের পাচ্ছে তার হাত পা ঠক ঠক করে কাঁপছে কেবল। সম্ভবত মেহতাবের প্রশ্নটার জবাব খুঁজছে সে। মেহতাব সামনে এগোতে এগোতে বলে, ইনসাফ হবে কি না জানি না তরু, তবে নয়নতারা আর তরু দুটো ভিন্ন সময়ের মানুষ। একজন সকালটা সামলে দিয়ে চলে গেছে আমার, একজন আমার বিকেলে এসেছে। আর দিনের 24টা ঘন্টায় আমার কাছে সমপরিমাণ গুরুত্বপূর্ণ। আমি সকালে যেভাবে বাঁচতে চেয়েছি বিকালেও চাই। চলে যায় মেহতাব, দৃষ্টি সীমানার বাইরে একেবারে। তরু নিজের মধ্যবয়সী কাপা হাতটা দেখতে থাকে তখনও। বেলি চোখ নামিয়ে বসে আছে। ও যে কাঁদছে তাফসির তা বুঝতে পারেনি। সে বলতে থাকে, জিনে ধরে আছাড় মেরেছে নাকি? দাঁড় করিয়ে দিয়ে গিয়েছি একটা ভালো জায়গা দেখে, নাচতে নাচতে এখানে এসেছো কেন? বেলির নির্লিপ্ত একটানা। তাফসির মেজাজ পাকায়। উঠে আসতে বললাম না, আমি এসে কিন্তু একটা চড় মারব। বলে শেষ করেনি কথাটা। একদম চোখের পলকে হাঁটু ভাঙা কাদা ঠেলে লোকটা গিয়ে বসলো বেলির পাশে। একটা গরুকে উঠাতে গিয়ে দম বেরিয়ে গেছে তার। এখানে আরেকটা গরু খামি খেয়ে বসে আছে। সাধে কি আর এটাকে চড় মারতে ইচ্ছে করে সারাদিন? গজরাচ্ছে তাফসির। দুই স্বামী স্ত্রী কাদায় ডুবে আছে। বৃষ্টির ফোঁটাগুলো ক্রমশ বাড়ছে, ভারী হয়ে লাগছে ত্বকে। এবার তাফসিরের নজরে পড়ে বেলির চোখের পানি। ও চমকে যায়। তৎক্ষণাৎ গাল দুটো শক্ত দু হাতে আগলে ধরে বলল, এই কাঁদছো কেন, ব্যথা পেলে নাকি? বেলি চুপচাপ মাথা নাড়ল। সে ব্যথা পায়নি। তবে বেলি জবাব না দিয়ে গাল থেকে চুপচাপ তাফসিরের হাতটা সরিয়ে দিতে তাফসির আরও অবাক হয়। ধীরে ধীরে বলল, রেগে আছো? কেন রেগে আছো? বেলি জবাব দেয় না। উতলা হয় তাফসির। দম নিয়ে বলে, আশ্রয়কেন্দ্র থেকে অভাবে টেনে এনেছি বলে রেগে আছো? বেলি মাথা নাড়ল সাথে সাথে। সে এই কারণে রেগে নেই তো, এখানে একা দাঁড় করিয়ে রেখে গিয়েছি বলে রাগ। বেলি মাথা নাড়ল। সে এ কারণেও রেগে নেই, মূলত সে রেগেই নেই। তাফসির চেঁচায়, মিথ্যা বলো, আমার চেয়ে বেশি বুঝো তুমি। স্পষ্ট দেখছি তুমি রাগ। কেন রাগ? রেগে কাদার মধ্যে বসে থাকার মানে কি? আচ্ছা, বাতাসে ফেলেছে তোমাকে ঠেলে এখানে, তুমি বাতাসের ওপর রাগ? বেলি এবারও মাথা নাড়ে। সে বাতাসের ওপর রেগে নেই, তবে কার উপর রাগ? এই ডোবার উপর রাগ, এই কাদার উপর রাগ, বন্যার উপর রাগ? বেলি মাথা নাড়ে এবার। তার এক ঢালা জবাব। তাপসির শ্বাস ফেলে বলে, না বললে বকবো কাকে? বেলি কার কথা বলবে? ওর কারো উপর নেই রাগ। ওর রাগ তো কেবল ওর নিজের সাথে, নিজের জন্মের সাথে, নিজের জীবনের সাথে।
কেন বোবা হয়ে জন্মেছিল ও? কেন স্বামী ডাকলে সাড়া দিতে পারবে না ও? বেলির কেবল নিজের ওপর এক জন্মের রাগ, আর কারো ওপর বেলির কোনো রাগ নেই। ও কার কথা বলবে? তাপসির নরম হয় ক্রমশ মেয়েটার প্রতি। 2 দফা ভেজা চোখ মুছিয়ে দিয়ে আদর দিয়ে বলে, অভিযুক্তের নাম না বললে তাকে চড় মারব কীভাবে? বেলি মুখটা ঘুরিয়ে নেয়। তাপসির কথা না বাড়িয়ে বলল, আচ্ছা বলতে হবে না কার ওপর রাগ, তবে সব কিছুর তরফ থেকে সরি। আমার তরফ থেকে সরি, ওই ডোবার তরফ থেকে সরি, কাদার তরফ থেকে সরি। এখন ওঠো, দেরি হয়ে যাচ্ছে, আমার ফোন নষ্ট হয়ে যাবে পানি ঢুকলে। বেলি তখনও বসে থাকে। একটু থামে তাফসির, চেয়ে চেয়ে ভাবে কিছু। এরপর দম টেনে বলে, আচ্ছা আচ্ছা, রাগ কার উপর তা বলতে হবে না, তবে আমার রাগ তো চুমুতে ভাঙে বেলি। তোমার রাগ কি ভাঙে এতে? দেব কিছু চুমু? ঝুঁকে একদম বেলির মুখে তাকায় তাফসির। বেলি হু হু করে কেঁদে উঠল এবার, একদম ভেঙে চুরে কান্না যাকে বলে, হাত পা ছুঁড়ে কান্না যাকে বলে। তাপসির হতবাক। ও তৎক্ষণাৎ ওঠে, কোনো উপায় না পেয়ে দেখে কোলে তুলে নেয় মেয়েটাকে। বেলি কেঁদেই চলে। তাপসির থামায় না ওকে, উল্টো বলে, আচ্ছা রাগটা আমার উপর না উঠলে গলাটা ধরো আপাতত আমার, তারপর দেখছি পরের ব্যাপারটা। বেলি ধরে না, ফুপিয়ে কাঁদতেই থাকে। তাপসির আবার ধমকায়, মারবো এক চড়, গলা ধরো বলছি, গলা ধরো। প্লেট থেকে গরম ধোঁয়া উঠছে। প্লেটে রয়েছে খিচুড়ি, বাড়িতে রান্না করা একটা আস্ত কবুতরের মাংস, 1 পিস লেবু আর পানি। রাগ আর বিরক্তি মনে চেপে রেখেও ট্রপা এবারের জামাই আপ্যায়নে হেলা করেনি কোনো। সব কিছুর পাশে একটা নরম তোয়ালে রেখে দিয়েছে আবার। সম্মত চুপচাপ চেয়ে আছে থমথমে মুখটায়। অনুভূতিহীন হয়ে দাঁড়িয়ে আছে ছেলেটা। মেয়ে মানুষ এত জটিল, এদের ওপর কোনো এক্সপেরিমেন্ট খাটে না। ট্রপা প্লেটটা রেখে ওপাশ থেকে সরে গিয়ে বলল, খেয়ে নাও, তারপর ঘুমিয়ে পড়ো, রাত তো কম হয়নি। এরপর গিয়ে ট্রপা চেয়ার টেনে নিজের পড়ার টেবিলে বসল। হারিকেনের আলো বাড়ালো, একবার কমালো, নিজেকে ব্যস্ত রাখতে ডায়েরি খুলল সেটা। সে বিগত 4 দিন ধরে দেখেইনি। ঠিক তখনই ট্রপার হাতে এলো সৌম্যের সেদিনকার চিঠিটা। আমি তোমার হাতের রান্না খেতে চাই। ট্রপা চিঠিটা পড়ে চুপচাপ বসে থাকলো কিছুক্ষণ, তবে ওর ডান হাতের বৃদ্ধাঙ্গুলি ছুঁয়ে ছুঁয়ে দেখল চিঠির এই লাইনটাই। সৌম্য প্লেটে হাত না দিয়ে তখনও মেয়েটাকে দেখছে। এই মেয়ের একটা কঠিন শাসন দরকার, স্বামীকে কথায় কথায় অবমাননা করার দেয়। ট্রপা ডায়েরি বন্ধ করে উঠে দাঁড়ায়। বাতাসের বেগে এসে সৌম্যের সামনে থেকে প্লেটটা নিয়ে যেতে যেতে বলল, এটা খেতে হবে না, একটা বড় গলদা চিংড়ি আছে ফ্রিজে, ওটা ভেজে নিয়ে আসছি, আবার সব একসাথে গরম করে, তখন খেও। রান্নাঘরে ঢুকে ট্রপা মাছের প্যাকেটটা পাতিলে রেখে পানির ট্যাপ ছেড়ে দাঁড়িয়ে আছে। সৌম্য খানিক পর ছুটে গিয়ে রান্নাঘরের দরজায় দাঁড়ায়। আদর নিয়ে ডাকে, ট্রপা এনাফ হয়েছে, বাদ দাও, কথা আছে, খাবই না কিছু, রুমে আসো। ট্রপা আসে না। ছুরি তুলে পেঁয়াজ রসুন কাটে। সৌম্য অধৈর্য হয়ে ছুটে যায়। অধৈর্য হয়ে সংকোচহীন হাতে ট্রপার কোমর জাপটে ধরে বলে, ট্রপা, রান্নাঘর এটা, আমি ডিসেন্ট থাকতে চাইছি। ট্রপার হাতের গতি বেড়েছে, দৃষ্টি অবনত। সময় এবার ঘুরিয়ে নেয় মেয়েটাকে, দুগাল চেপে বলে, অনেক খুঁজে একটা অফ হোয়াইট শাড়ি বের করেছি, চলো পরবে, আমি ছবি তুলব, দারুণ দারুণ সব অ্যাস্থেটিক ফটো, কামন। দূরে যাও, আমি রান্না করছি। ট্রপার জেদ অটল। 4টা দিন কম ছটফট করেনি সে। যেমনটা ট্রপার স্বভাব নয়, তেমন বেহায়া হয়েছে এই ছেলেটার জন্য। এখন হাঁটু গেড়ে না বসলে ট্রপার নরম হবে না এত জলদি। এগুলো মজা, এগুলো কোনো মজার মধ্যে পড়ে? অসম্ভব। আদর চলে যাক, সংসার চলে যাক, সব কিছু চলে যাক। সৌম্য হাঁটু গেড়ে বসে না। ও আরেকটু ঘনিষ্ঠ হয়ে ট্রপাকে চেপে ধরে বুকের সাথে টেনে নিয়ে আসার উদ্বেগ নিয়ে শক্ত গলায় বলে, প্রেমিকা হতে পারোনি কখনো, এবার একটু বৌত হও পাগল, স্থির হও, কথা শোনো। ট্রপা পা নাচাচ্ছে রাগে। সৌম্য ঝুঁকে দেখল মেয়েটার ঠোঁট জোড়া কাঁপছে। আর একটু খোঁচা মারলে বোধ হয় বাত খুলে গল গল করে ঝরে পড়বে চোখের নোনা জল। সৌম্য হাসে অমলিন। সে আত্মসমর্পণ করে। একটানে ট্রপার ওড়নাটা সরিয়ে পিঠের কাছের কামিজের চেনটা টেনে সলজ্জ চুমু খায় সেখানে। আস্তে ধীরে বলে, আচ্ছা আচ্ছা, কুল কুল, কিচ্ছু হতে হবে না, বড় তাল গাছটা অলওয়েজ তোমার, তোমাকে কিচ্ছু হতে হবে না।
আমি তোমার স্বামী হচ্ছি, চলো। লেট মি বি ইউর beloved হাজব্যান্ড, দ্যাট হাজব্যান্ড, দ্য ওয়ান ইউ হ্যাভ বিন ওয়েটিং ফর, মিসেস নিয়াজ সৌম্য। হাত পা ছোড়াছুড়ি বন্ধ হলো আচমকা। ট্রপা চুপ করে গেল। পরপর টের পেল ওর হাতের কবজি ধরে ছেলেটা টেনে ঘরে নিয়ে যাচ্ছে। অসম্মোহিত পুরোপুরি। ট্রপা ক্ষান্ত দিল এইবার সব দ্বন্দ্ব। বিছানার ওপর অফ হোয়াইট রঙের শাড়িটা দেখে চেয়ে থাকলো কিছুক্ষণ। এরপর ওটা হাতে তুলে নিয়ে আস্তে করে জানতে চায়, এটা কি করব, পরবো? সৌম্য বিছানায় বসলো। চুপচাপ শাড়িটা পরে আসে ট্রপা। গুটি গুটি পায়ে এগিয়ে এসে দাঁড়ায় সৌম্যের সামনে। সৌম্য উঠে কোনোরূপ বাড়তি কথা না বলে এসে ওর চুল ঠিক করে দেয়। হাতে ফোন তুলে কিছু ছবি তুলে নেয় গম্ভীর মুখে, যেন তার কাজই এটা। ট্রপা নির্লিপ্ত চোখে চেয়ে চেয়ে দেখছিল ছেলেটাকে। হঠাৎ মান অভিমান পাশ ছড়িয়ে আস্তে করে বলে, এই ছবিগুলো কি আমি আমার আইডিতে পোস্ট করতে পারি? আমার লিস্টে কোনো ছেলে এখন নেই, কেবল পরিবারের সবাই রয়েছে। সৌম্য ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে ট্রপার অবনত মুখটা দেখে। জবাব দেয়, দিতে পারো। ট্রপা আরেকটু নড়েচড়ে দাঁড়ায়। আমি কি লিখতে পারি ক্যাপশনে, ফটোগ্রাফার আমার উনি? কথাটা বলার সময় ট্রপাকে একটা বাচ্চাদের মতো দেখালো। একদম 12-13 বছরের বাচ্চা একটা মেয়ে, যে বাইরে ঘুরতে যাওয়ার জন্য পারমিশন চাইছে বড়দের কাছে। সৌম্য মাথা নাড়ল মৃদু বেগে। দু চোখ দেখে মুগ্ধতা সরে না তার। খুব কাছে গিয়ে ট্রপার আরও কিছু ছবি তুলতে তুলতে নরম সুরে বলল, এগুলো আপলোড দিতে পারো, এগুলো তুলে দিলাম তোমার আইডির জন্য। তবে একটু থামল সৌম্য। এরপর হুট করে ট্রপার শাড়ির আঁচলটা সরিয়ে খোলামেলা করে দিল। সাজ লম্বা চুলগুলো কাঁধের এক পাশে ফেলে ঘাড় কিছুটা উন্মুক্ত করে দুটো ছবি তুলে বলে, এগুলো পারবে না আপলোড দিতে, এগুলো কেবল আমার জন্য। আমার কথার অন্যথা হলে আমার মামা শ্বশুরের মতো একটা চড় মারব। সময় গড়ায় নিস্তব্ধতায়। কি জানে কি হয় ট্রপার। অসম্যের হাতের ফোনটা সরিয়ে শক্ত করে জড়িয়ে ধরে স্বামীকে। ধাক্কার তাল সামলাতে বেগ পেতে হয় সৌম্যকে। হাত দুটো ট্রপার পিঠে রেখে হাসছে সে। খুব হেসে চলেছে। ট্রপার নাক টেনে তখন বলে, খাবে না? ওর মাথায় হাত বুলিয়ে দিতে থাকি সৌম্য। আগে বলো, রাগ সব কমেছে? না। ট্রপা মিথ্যেটা বলে হাসছে চুপচাপ। সৌম্যের বুকে মাথা ঠেকিয়ে রেখে সৌম্য তাড়া দেয়, রাগ কমাও, রাগ কমাও। কমাবো না। আমাকে কঠিন হতে বাধ্য করো না ট্রপা। কঠিন হলে তুমি অবাক হয়ে যাবে। হওয়ার একটু কঠিন, আমি অবাক হতে চাই। হাসছে দুজন। কিছুক্ষণ হেসে সৌম্য ট্রপাকে ছেড়ে বিছানায় এ মাথায় এলো ধীর পায়ে হেঁটে। বালিশ দুটো মাথার কাছে পেতে রাখা হলো সাজিয়ে। ট্রপা বিছানায় বসলো। গালে হাত চেপে সামনে তাকিয়ে আছে এক দৃষ্টে। সৌম্য এগিয়ে গিয়ে বসলো ওর সম্মুখে। ট্রপাকে এক হাতে আবার বুকে টানতেই ট্রপা ভাঙা গলায় বলল, কেন করেছো এত জঘন্য মজা? না করলে কি হতো? আমার খারাপ লেগেছে কতটা তুমি জানো? নরম হাত দুটো টেনে হাত দুটিতে চুমু খায় সৌম্য। ধীর গলায় বলে, বিয়ের রাতে আব্বুকে বড় গলায় বলেছি মোহরানার টাকা আমি ম্যানেজ করে ফেলবো, আপনার দিতে হবে না। কথাও ছিল এমনটা। তারপর একটু কাগজপত্র প্রবলেম থাকার কারণে আটকে গেলাম। টাকাটা তুলতে মাসখানেক দেরি হবে। এখন গিয়ে আব্বুকে কি করে বলি আব্বু টাকা দেন 2 লাখ, টাকার অভাবে আমার বাসরটা পেন্ডিং পড়ে আছে? করতে পারছি না। ট্রপা কিছুক্ষণ ড্যাপ ড্যাপ করে চেয়ে থেকে মুখ চেপে হেসে বলল, তারপর এজন্যই হিমশিম খাচ্ছিলাম। তোমার কাছে আসার মুখ ছিল না। চোখ নামিয়ে বলে সৌম্য। ট্রপা সাথে সাথে ভ্রু কুঁচকে বলল, এখন মুখ হয়েছে, দাও টাকা দাও, আমার টাকা দাও। ট্রপা হাত পাতে সামনে। সৌম্য শুকনো মুখে চিবিয়ে চিবিয়ে বলে, আনতে পারিনি গো, মাফ চাইতে আসছি। মোহরানা মাফ করে দাও, এ মাসের শেষে দেব প্রমিস। ট্রপা ভান করে মুখ ফোলে, হবে না মাফ। পায়ে পড়ছি, আর শোনো, 1000-2 টাকা দিও। বন্ধুদের বিয়ের মিষ্টি খাওয়াতে খাওয়াতে হাত একেবারে খালি হয়ে এসেছে। স্টুডেন্টদের মায়েরা আরেকটা সপ্তাহ পরে টাকা দেবে, এটাও মাসের শেষে দিয়ে দিব। ট্রপা চোখ শুরু করে তাকায়। আত্মসম্মানওয়ালা সৌম্যবাবু টাকা চাইছে আমার কাছে? ও মা, তোমার মেয়ে লেগো কোথায়? হাই তোলে সৌম্য। ওসব তখন বৃষ্টির জলে ধুয়ে গেল যে। ট্রপা হাসে দম ছেড়ে, গা দুলিয়ে হাসে। সৌম্য সেই হাসি বড্ড মুগ্ধ নয়নে দেখতে দেখতে গায়ের শার্টটা খুলে ফেলে। বলে, আজ কিন্তু ঘরের দরজা সকালের আগে খুলব না, কেমন? ট্রপা মাথা দোলায়, না না, কেন, কী উদ্দেশ্য? আমি তো মোহরানা মাফ করিনি। সৌম্য থামল। ট্রপার চোখ দুটোতে দৃষ্টি রেখে বলল, আচ্ছা কেবল চুমু খাবো তবে। তাও হবে না। ট্রপা হাসছে।
স্বামীর সাথে খুনসুটি করছে বোঝাই যাচ্ছে স্পষ্ট। অস্থির হয়ে এগিয়ে আসে সৌম্য। এক হাত এক গাল চেপে ধরে, ত্রপা আমাকে আসলে কঠিন হতে বাধ্য করো না বলে দিলাম। শুয়ে পড়ে ত্রপা। ছেলেটার গলা পেঁচিয়ে হাসতে হাসতে বলে, হও কঠিন, একটু দেখি আমি। বৃষ্টি ঝরছে মুষলধারে। বেলি 2 হাতে খামচে রাখছে তাফসিরের শার্ট। দুজনের গায়ের কাদামাটি সে কখন ধুয়ে সাফ। এখন দুজন স্বচ্ছ মানবী। পুরোটা পথ বেলি কোনো সাড়া দেয়নি, কেবল কেঁদেছে। তাফসিরও কিছু জানতে চায়নি আর। ঘরের সদর দরজার সামনে ওকে নামিয়ে দিয়ে তাফসির ঘরের দরজায় কড়া নাড়ে। একটানা দরজার ঠক ঠক আওয়াজ হতেই শাড়ি সামলে উঠে বসে ত্রপা। হতচকিত মুখ মেয়েটার। সৌম্য নিজেকে সামলে উঠে শার্ট তুলে গায়ে পরে নেয়। হতভম্ব হয়ে বলে, মামা শ্বশুরটা নাকি? ভাই, এরা বন্যার মধ্যে এখানে কি করে? শেল্টারে যায় না কেন? এদের কি জীবনের মায়া নেই? ধুর। ত্রপা হাসে। মামা তার বউকে শেল্টারে রাখবে না, তাই এনেছে। নাক কুচকে ফেলে সৌম্য। এটা কেমন কথা? এত ডিস্টারবেন্স থাকলে কঠিন হওয়া যায়? সৌম্য মুখ ভার করে আছে। ত্রপা এক দফা হাসতে হাসতে ভেঙে পড়ল সৌম্যের গায়ে। এরপর উঠে গিয়ে দরজাটা খুলে দিয়ে চুপচাপ আবার ঘরে এলো। এসে দেখলো সৌম্য বিছানা গোছাচ্ছে। মশারি টাঙানো ছিল না এতক্ষণ। ও টাঙিয়ে নিতে নিতে বলল, খুব মশা এখানে ত্রপা। কয়েল থাকলে সেটাও নিয়ে আসো তো। ত্রপা কয়েল এনে দিল। এরপর গিয়ে চুপচাপ রান্নাঘরে ঢুকলো। আবার 1 প্লেট খিচুড়ি এনে ঘরে ঢুকে বসলো সৌম্যের সামনে। ওকে খাইয়ে দিল হাতে। খাওয়া শেষে সৌম্য মুখ মুছল শাড়ির আঁচলে। দুজন যেন কত পুরাতন দম্পতি, এমন হাবভাব করে কথা বলতে লাগলো। ত্রপাকে ওর বন্ধুরা কত গিফট পাঠিয়েছে, সেসব সৌম্য ও বাড়িতে রেখে এসেছে। সৌম্য সেই গল্প করতে করতে শুয়ে পড়ল। এদিকে ত্রপা আয়নার সামনে। চুলগুলো এতক্ষণ খোলা ছিল ত্রপার। আশ্রয় নিয়ে খোপা করে এবার গিয়ে স্বামীর পাশে শুয়ে পড়ল। বুকে মাথা রাখল। শক্ত করে পেঁচিয়ে রাখল চওড়া বাহু। সময় তো আহ্লাদ দেখে নিশ্চুপ হাসল। ধিমে আওয়াজে জানতে চাইল, তারপর কি হয়েছে? সারাদিন কি করে এলে বাইরে? ত্রপা হাই তুলতে তুলতে আলাপি হয় সৌম্যের আগ্রহ দেখে। জানো আজ কি হয়েছে? যাওয়ার সময় 2টা ঘুঘু পড়েছিল রাস্তায়। সবজি ক্ষেতের জালে আটকে ছিল। আমি তুলে দূরে নিয়ে উড়িয়ে দিয়ে এলাম। বিশেষ কাজ ছিল না ক্লিনিকে। ও হ্যাঁ, জানো আজ কত বছর পর ভুট্টা খেয়েছি? তোমার মনে আছে আমাদের কোচিংয়ের ওখানে ভুট্টা নিয়ে আসতো এক মামা? মনে আছে। ভালো কথা। আমাকে নতুন স্যান্ডেল কিনে দিতে হবে ঘরে পরার। তোমাদের দেওয়া স্যান্ডেল ছিঁড়ে গিয়েছে। আবল তাবল বকে যাচ্ছে ত্রপা। এই 4 দিনে যা বলা হয়নি স্বামীর কাছে সেই সব। সৌম্য বড্ড মুগ্ধ হয়ে শুনে সেসব। এরপর যখন চুপ হয়ে ত্রপা, সৌম্য উৎক্ষেপ হয়ে বলে, এই চুপ হয়ে গেলে কেন? কি করছো? ত্রপা ফিস করে সাড়া দেয়, তোমাকে কঠিন হতে বাধ্য করছি। ঠোঁট ছড়িয়ে হাসলো সৌম্য। সহজ গলায় বলল, হারিকেন নেভাবো? তোমার যদি আলো না লাগে তো? ত্রপার ফর্সা গাল দুটো লাল হয়ে এলো এটা বলতে গিয়ে। সৌম্য হারিকেন নিভিয়ে দেয় হাত বাড়িয়ে। এরপর এক হাতে ত্রপার শাড়ি খুলতে খুলতে বলল, আলোর দরকার নেই। আমি তো চাচ্ছিই না কখনো সকাল হোক, রাতটা দীর্ঘ হোক, যতটা দীর্ঘ হলে আমার অপেক্ষা। ঘরে ঢুকে বেলি গায়ের ভেজা শাড়িটা না পাল্টে তাফসিরের জামাকাপড় বের করে দেয়। তাফসির ওকে থামিয়ে বলে, এসব রাখো, আগে বলো ঘটনা কি ঘটেছে। কান্না থামো, এবার বলো। বেলি কান্না থামায় না, তবে ছোটাছুটি করে খাতা কলম নিয়ে বসে টেবিলে। এরপর লিখতে শুরু করলো। আমার কারো ওপর রাগ নেই। আমার রাগ আমার নিজের ওপরই কেবল। আমি একজন অযোগ্য মানুষ, তাই সবসময় সব কিছুতেই টের পাই আমি অযোগ্য। আমি জোর করে আপনাদের মতো হবার চেষ্টা করি, জোর করে আপনাদের জীবনে ঢুকেছি যেভাবে, আপনার থেকে অধিকার নিয়েছি যেভাবে। এই বিয়ের দিনের ঘটনার জন্য আমি ভীষণ দুঃখিত। আমার খালু চালাকি করে আপনার উপর গছিয়ে দিয়েছে এই অছাত্রা একটা মানুষকে। এজন্য আমি ভীষণ দুঃখিত। আমার কারো ওপর কোনো রাগ নেই। তাফসির এক দৃষ্টিতে চেয়ে আছে বেলির হাতের দিকে। পরপর খাতাটা টেনে নিয়ে মুখের সামনে ধরে বিস্মিত ভঙ্গিতে বলে, তুমি লিখতে জানো? চোখ নামিয়ে মাথা নাড়ল বেলি। বলনি কেন? বেলি খাতাটা টেনে নিয়ে আবার লিখল। রাগে বলিনি। আপনি আমাকে অশিক্ষিত বলে অপমান করলেন যে, তাচ্ছিল্য করেছেন, এজন্য জেদ নিয়ে ভেবেছি আপনাকে আমি অশিক্ষিত হয়েই হাত করব। তাফসিরের চোখ দুটো প্রকট হয় আরও। কিছুক্ষণ খাতাটা দেখতে দেখতে বলে, হাতের লেখা খারাপ তোমার, আমার মতো এভাবে লেখে? বদনার ডাটার মতো লাগছে মাথাটা।
আমাকেও স্যাররা সবসময় এটা বলতো, তুই দন্তস্ব এভাবে লিখিস তাফসির, মনে হয় বদনার ডাটা। এতক্ষণে বেলি কান্না থামিয়ে মুখ তুলে তাকালো তাফসিরের দিকে। অনেকটা লজ্জা পেয়ে লুকাতে চাইল নিজের হাতের লেখা। তাফসির বসে যায় ওর পাশে, গম্ভীর হয়ে বলে, গুড, ভালো কাজ করেছো লেখাপড়া শিখে। নারী শিক্ষার দরকার আছে খুব করে। আমাকে প্রতিদিন বাজারের লিস্ট লিখে দিতে পারবে? আমি খুশি হয়েছি। বেলি আবার পুরনো প্রসঙ্গে চলে যায়। কাঁদতে কাঁদতে ও আবার কলম তুলে লিখতে শুরু করে। শুনুন, যা বলছিলাম, ওই দিন খালা এসে আমাকে বলল ধমকে আমি যেন চুপচাপ বিয়েতে রাজি থাকি। তারা বেঁচে যায়, তবে আমি তাদের বাঁচাতে আপনার কাঁধে চেপেছি। আমি তখন ঝোঁকের মাথায় ভাবিও নি কেউ আমাকে বিয়ে করে ঝামেলায় পড়তে পারে। আমার উদ্দেশ্য ছিল না আপনার কাঁধে চাপার, তবে কখনো। মেয়েটা ঠক ঠক করে কাঁপছে শীতে, কলম আটকে আটকে আসে, হাত ভেঙে আসে শীতে। বাকিটুকু লিখতে অপারক বেলি, কেবল কাছে গা ঝাঁকিয়ে। তাপসের মায়াময় দৃষ্টি মেলে মেয়েটাকে দেখতে দেখতে হাত থেকে খাতা কলম টেনে নেয় ওর। এরপর কাগজটা ছিঁড়ে দলা পাকিয়ে ফেলে দেয় তাপসের। এক ঝটকায় মেয়েটাকে টেনে নিজে বিছানায় বসে কোলে বসিয়ে বাহু চেপে ধরে বড্ড আদরে বলে, আচ্ছা, কিছু লিখতে হবে না, বলতে হবে না তুমি আমার কবিতা, আমি তোমাকে পড়ব বেলি। বেলি আরও বেশি শক্ত করে জড়িয়ে ধরে কাঁদে স্বামীকে। দুজনের অভাবেই কাটে দীর্ঘ সময়। এরপর তাপসির দুই হাতে গাল চেপে বলে, তুমি বুঝি খুব কষ্টে পাও আমি তোমাকে বকলে? বেলি মাথা নাড়ে, সে সত্যিটা বলে দেয়, সে কষ্ট পায়। তাপসির বলে, আচ্ছা শোনো, এখন থেকে আর বকবো না। একটু থামে, পরপর আবার নিজেকে শুধরে বলে, না শোনো, না বকলে না ধমকালে সেটা কেমন কেমন যেন দেখায়। শোনো, একটা গোপন বুদ্ধি করি, চলো। আমি তোমাকে এমনিতে বকবো, তবে ওটা মিছিমিছি ধরে নেবে। আসলে বকবো না, ওসব ভান। তুমি সবসময় ভয় পাওয়ার নাটক করবে, কেমন? বেলি হেসে ফেলে কান্না থামিয়ে। সে নিজে নিজের চোখ মুছে এবার। তাপসিরের কথায় মাথা ঝাঁকায়। তাপসির ওর ভেজা শাড়ির আঁচল নামায়। ইস, ঠান্ডা লেগে গেছে শরীরে। তোমাকে এই ডোবায় কিসে নিয়ে ফেলেছিল বলো তো? কোনো জিনভূত? বেলি কথাটার জবাব দেবে লিখে, তবে খাতা কলম তুলতে হাত বাড়াতেই তাপসির ওর হাত থামিয়ে দেয়। দুই হাতে গাল চেপে নিচের দিকে ঘুরিয়ে বলে, বললাম না লিখতে হবে না, তুমি আমার কবিতা, আমি তোমাকে নিজেই পড়ব।